হ্যালো গাইস, আমাদের স্টোরি প্যাকেট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিন নতুন নতুন রোম্যান্টিক, থ্রিলিং অ্যান্ড ইন্টারেস্টিং প্রেমের গল্প শোনার জন্য আমাদের পাশে থাকতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আদিব শিক্ষিত ছেলে, তবে তেমন কাজকর্মের সাথে নেই। সে মূলত পার্থিব কিছু সৃজনের চেষ্টায় আছে। বর্তমান সময়ে বিদ্যুতের সমস্যাটা একটু বেশিই যেন। দেশের আনাচে কানাচে হাহাকার, অল্প খরচে অধিক বিদ্যুৎ উৎপাদনই তার লক্ষ্য। জীবনে অনেকটা সময় এতে ব্যয় করেছে সে। এর সফলতাও ফেলে দেওয়ার তো না, ইতিমধ্যে সে কিছু তৈরি করে ফেলেছে। সেটাই প্রকাশ পেয়েছে সংবাদপত্রে। সাধারণত নিউজ পড়াটা হয় না রিহানের। আদিবের বিষয়ে ইদানিং সে বেশ খোঁজখবর রাখছে, সেজন্যই কথাটা তার কানে এসেছে। নিউজটা শেষ করে পাশে রেখে দিল সে। ফারিহাকে আগামী 1 বছরের জন্য তার চাই। এখানে যদি কোনোভাবে আদিব চলে আসে তবে সমস্যার দেখা দিবে, সেটা আরেকটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। মিনিট খানিক পর একজন নক করলেন। রিহান অন্যমনস্কভাবেই বলল, কাম। লোকটা প্রবেশ করলেও ধ্যান নেই, সে বাইরের দিকটাই তাকিয়ে। স্যার, টিকিট বুকিং করা হয়েছে আর রোগীর সাথে দুজনকে দেওয়া হবে। তারা সমস্ত কিছু দায়িত্বে থাকবেন। কথাটা শুনেনি রিহান। ভদ্রলোক একটু নড়ে চড়ে ডাকলেন, স্যার, আমি কি পরে আসবো? পরে আসবো? না, কি বলছিলেন? পুনরায় কথাগুলো বলল সে। রিহান সবটা শুনে টিকিট সহ কাগজপত্র পরখ করে নিল। সব ঠিক আছে। আগামী সপ্তাহেই তো ফ্লাইট, তাই না? জি স্যার। আপনি এখন আসতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ফারিহাকে কল করে বিষয়টা জানানো হলো। মেয়েটি নীরব কৃতজ্ঞতাটা বুঝেছে রিহান, তবু ওর ভেতরটা অশান্ত। 1 বছর কিভাবে সামাল দিবে এটাই ভেবে চলেছে। বিকেলের দিকে কফি শপে দেখা করলো ওরা। ফারিহার মন আজ ফুরফুরে। রিহানের সাথে কিছুটা সহজ হয়েছে বোধহয়। আপনাকে ধন্যবাদ রেহান স্যার। রিহান নিরুত্তর। এতে কিছুটা বিভ্রান্তের মধ্যে পড়ল ফারিহা। খানিক বাদে রিহান বলল, লেসন ফারিয়া, আমি তোমাকে বড় ভরসা করে চলছি। তুমি জানো আমার পরিস্থিতিটা কতটা জটিল। এমন কিছু যেন না হয় যাতে আমার মম অ্যান্ড ড্যাড আমার উপর ক্ষিপ্ত হয়েছে। আমি 1 বছর সব কিছু লুকাতে চাই। বুঝিনি ঠিক। সরাসরি বলছি, আদিব ছেলেটা সম্ভবত তোমাকে পছন্দ করে। সে করতেই পারে, তবে মনে রাখবে আগামী 1 বছর তুমি আমাকে সময় দিচ্ছ। জগতের সমস্ত ভাবনা থেকে দূরে থাকতে হবে তোমায়। আদিবের ব্যাপারটা শুনে আনমনা হয়ে উঠল মেয়েটা। তার কখনো এমন মনে হয়নি, বরং মনে হয়েছে আদিব তাকে স্নেহের চোখে দেখে। জি। ফারিয়া। আচ্ছা, চমকে উঠল মেয়েটি। রিহান কিছুটা বিরক্ত সাথে ভীষণ চিন্তিত। আমার বিষয়টা মাথায় রেখো, আমি টেনশনে আছি। আমার দিক থেকে কোনো সমস্যা হবে না রিহান। গুড। দুজনেই কফি শেষ করলো। ফারিহাকে ড্রপ করার কথা থাকলেও কিয়ার ফোন কলের জন্য সেটা হলো না। রিহান তৎক্ষণাৎ অন্য কোথাও চলে গেল। যাওয়ার পূর্বে শুধু বলল, বাসায় পৌঁছে কল করো, ওকে? চোখের সামনে নিজ প্রিয়তমা দাঁড়িয়ে। রিহানের পা চলল না যেন। কিয়া ছুটে এসে জড়িয়ে ধরল রিহানকে। সারপ্রাইজ! উত্তেজনায় কথা বলতে পারছে না রিহান। সে শুধু কিয়াকে শক্ত করে আলিঙ্গন করে রাখল। অবিশ্বাস্য, তুমি সত্যি কিয়া? এর পূর্বেও একবার দেশে ফিরেছিল কিয়া। সে কথা জানার পরও চুপ থেকেছিল রিহান। আজ কেন যেন অভিযোগ করতে ইচ্ছে হলো না। ভালোবাসার কাছে হেরে গেল সমস্ত ভুল। ক্লান্ত আছে নিশ্চয়ই, বলো কোথায় যাবে? যেখানে নিয়ে যাবে। উত্তরটা রিহানের পছন্দের। মেয়েটি কখনো দাবি রাখেনি, সর্বদা তার উপর ভরসা করে। বিকেলের শেষ প্রহর বিধায় ওকে নিয়ে শান্ত একটা জায়গায় গেল রিহান। চারপাশটা ভীষণ শীতল, সেই সাথে পাখির কলতান। এমন জায়গায় কিয়া ও রিহান উভয় পছন্দ করে। রিহানের শক্ত হাতটা মুঠোয় নিয়ে চুমু খেলো কিয়া। তার চোখটা হঠাৎ ছলছল করে উঠল। রিহান কিছু বোঝার পূর্বেই বুকের কাছটায় মাথা এলিয়ে দিল। তোমায় কষ্ট দিয়েছি রিহান, বিশ্বাস করো, আমি তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। জানি বোকা, এই সময়টায় এইভাবে চোখের জল ফেলবে? আমার ভালো লাগছে না, ইচ্ছে করছে সব ছেড়ে চলে আসি। আসো কিয়া, সব ছেড়ে দিয়ে চলে আসো। আমি তোমাকে রানী করে রাখবো, বড় ভালোবাসি। আসবো, শুধু একটু সময় দাও। রিহান আর কিচ্ছু বলল না। তার ভেতরটাই উষ্ণতা ছড়িয়ে আছে। সেটা গিয়ে পড়ল কিয়ার তুলতুলে অধরে। দুটি অতৃপ্ত হৃদয় কত শত দিন পর নিজের কাছে পেল।
পুনরায় অসুস্থ হয়ে পড়েছেন ফাহিমা। তাকে হসপিটালে আনা হয়েছে। দেয়ালে ঘেঁষ দিয়ে আছে ফারিহা। একটু দূরে বসে আছে আদিব। মেয়েটির জন্য ওর মায়া হচ্ছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। খানিক বাদে ডাক্তার চেক আপ করে বললেন 1 ঘন্টা পর ডিসচার্জ দিয়ে যাবেন। ক্লান্ত দেহ ফারিহার। সে মেঝেতে বসে পড়ল। ছুটে এলো আদিব। এখানে কেন বসলে? উঠো, চেয়ারে গিয়ে বসো। ফারিহার বাহু টেনে উঠিয়ে নিল আদিব। বসিয়ে দিল চেয়ারে। ভীষণ কান্নায় মেয়েটার বুক আনচান করছে। হসপিটাল বিধায় কাঁদতে পারছে না। আদিব ভরসার হাতটা মাথায় রাখলো। চিন্তা করো না। চিন্তা না করে কিভাবে থাকবো আদিব ভাই? পৃথিবীর সব থেকে দুঃখের চিকিৎসার অভাবে আপনজন হারানো। এই কথাটা আসলেই বুঝতে পারে আদিব। নিজ পিতাকে হারিয়েছে খুব ছোট সময়। সেই সময় ছোট্ট একটা বাড়ি ছিল, যা এখন 3 তলায় রূপ নিয়েছে। পুরোটাই তার মায়ের পরিশ্রমে। ভদ্র মহিলা জীবনে বড় পরিশ্রম করেছেন। ফারিহা চোখ বন্ধ করে বলল, রিহান স্যারকে কল করতে হবে। আমার মাকে হারাতে দিব না আমি, কিছুতেই না। তৎক্ষণাৎ কল করলো ফারিহা। রিহান তখন কিয়ার সাথে ডিনারে ব্যস্ত। সুন্দর কিছু মুহূর্ত কাটাচ্ছে। সে কল রিসিভ করার প্রয়াস করছে না বিধায় ফারিহা টেক্সট পাঠালো। রিহান ফোনের দিকে তাকিয়ে দেখলো ফারিহার মেসেজ। কিয়া 1 চামচ খাবার এগিয়ে দিয়েছে। রিহান একটু হাসির চেষ্টা করে বলল, 1 মিনিট। কল রিসিভ করলো সে। ফারিহার ভাঙা কণ্ঠ, রিহান স্যার, আর কত সময় লাগবে বলতে পারেন? আগামী সপ্তাহটা কেন আসছে না এখনো? ফারিহার কণ্ঠটা কেমন জানো। রিহান একটু বিস্মিত হলো। এভাবে কেন বলছো? আমার মা হসপিটালে রিহান স্যার, আমার মা হসপিটালে, চোখের সামনে ধুকে ধুকে মরছে। অথচ আমি কিছু করতে পারছি না, কিচ্ছু না। ওপাশ থেকে কান্নার শব্দটি রিহানের গলায় এসে আটকে গেল। সে কল কেটে দিল। কি হলো রিহান, মুখটা এমন দেখাচ্ছে কেন? আমাকে যেতে হবে কিয়া, পরে কল করে জানাবো। রিহান টিস্যুতে মুখ মুছে চলে গেল। কেয়ার প্লেটের খাবার এখনও শেষ হয়নি। তার 2 চোখ কেমন করে উঠল। তবে কি সময় স্রোতে হারিয়ে যাচ্ছে তার প্রিয় পুরুষ? পৃথিবীতে অনেক সত্য রয়েছে। এই সত্যের মধ্যে একটি হলো টাকার জন্য নির্ভরতা। সত্যিকার অর্থে টাকার জন্যই তো রিহানের সাথে ফারিহার সম্পর্কটা। দুজন দুজনের প্রয়োজন মেটাচ্ছে। ফারিহার মাকে ডিসচার্জ দেওয়া হলো। তাকে বাড়ি নেওয়া সমস্ত ব্যবস্থাই করা হচ্ছে। এর মধ্যে রিহান এসে উপস্থিত হয়েছে। শরীরে ক্লান্তি দৃশ্যমান। ফারিহা তার দিকে তাকালোও না। সে নিজ থেকে প্রশ্ন করল, পেশেন্টের অবস্থা কেমন? ফারিহা উত্তর দিচ্ছে না। একটু দূরে বসেছিল আদিব। সে জবাব দিল, ট্রিটমেন্ট করা হয়েছে। খালার নানান সমস্যা, শরীরের ভিতর কিচ্ছু ঠিক নেই। অনিচ্ছা থাকা সত্ত্বেও ফারিহার সামনেই পুনরায় কথাগুলো বলল আদিব। রিহানকে জবাব দিতে দেখা গেল না। আদিবও অবশ্য কিছু মনে করেনি। সে একটা দীর্ঘশ্বাস ফেলল শুধু। একদিকে রিহান ডাক্তারের সাথে কথা বলতে গিয়েছে। ফারিহাকে কেমন যেন দেখাচ্ছে। মায়ের চিন্তায় সে পাগল প্রায়। ফারিহা, খালাকে ডিসচার্জ দেওয়া হয়েছে। নিরুত্তর ফারিহা। আসলে সে শুনতে পাচ্ছে না। তার 2টি চোখে মায়ের জন্য চিন্তা যে মা তার একমাত্র দুনিয়া। ফারিহা, শরীরে ঈষৎ ঝাঁকুনি দিল আদিব। এতেই কিছুটা ধ্যান ফিরে পেল মেয়েটি। শুকিয়ে যাওয়া মুখ, কোটারগত চোখ, সব কেমন যেন বুকে এসে লাগে। আদিব আদুরে হাতে মাথায় স্পর্শ করালো। উঠো, এভাবে বসে থেকে সময় নষ্ট হচ্ছে। সমাপ্তিতে নিজেই উঠিয়ে নিল আদিব। পাতলাকরণের মেয়েটি যেন আরও বেশি রোগা হয়ে গেছে। আদিব পূর্ণ নজরে তাকালো একবার। আয়নায় দেখো নিজেকে, কতটা পরিবর্তন এসেছে। সৌন্দর্য নষ্ট হচ্ছে। এভাবে চলবে কি? ফারিহা কিছু বলল না। আদিব বেশ কিছু উপদেশ দিল। পাশেই ছিল রিহান। প্রতিটা কথা তার কানে প্রবেশ করলো। রিহানকে পাশ কাটিয়ে বিল দিতে গেল ফারিহা। রিহান একটু অবাক হয়ে বলল, আমি দিচ্ছিলাম তো। মেয়েটি তখনও কিছু বলল না। ক্ষণে ক্ষণে বিস্মিত হচ্ছে রিহান। বিল মিটিয়ে দিয়ে ফারিহা বলল, আপনার দেওয়া টাকাগুলোর মধ্যে এখনো বেশ কিছু টাকা রয়েছে রিহান স্যার। আপনাকে ফোন করেছি টাকার জন্য নয়, আমার মায়ের অবস্থা দেখানোর জন্য। রিহান বোধহয় লজ্জিত বোধ করলো। যদিও এত শত ভাবেনি সে, কিংবা ফারিহার সাথে তার টাকার সম্পর্ক, তবুও একটা দায়িত্ব কাজ করছে। রিহান বাক্য না বাড়িয়ে ডাক্তারের সাথে পুনরায় আলোচনায় বসলো। এই সময়টা ফারিহা চুপ করে বসে রইল। তার দেহটা কেমন নিস্তেজ হয়ে পড়েছে। ফাহিমাকে বাসায় পাঠানো হয়েছে। রিহানও চলে গিয়েছে। শুধু রয়েছে ফারিহা। সে ঔষধ কেনার জন্য ফার্মেসিতে এসেছিল। এরই মধ্যে সুন্দরী এক মেয়ে তার সামনে এসে দাঁড়ালো। পরনের পোশাক বলে দিচ্ছে মেয়েটা বিলাসিতা কতটা পছন্দ করে।
তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, অমন সময় সুন্দরী যুবতীর ডাক পেল। ফারিহা আফরোজ। নিজের নামটি শুনতে পেয়ে অবাকই হলো সে। যুবতী এগিয়ে এলো, তাকে অবলোকন করলো বোধহয়। তোমাকেই বলছি। জি। আশেপাশে মানুষ আছে বিধায় একটু দূরে এলো ওরা। ফারিহা তার ক্লান্ত কণ্ঠে বলল, আপনি কি আমাকে চেনেন? মেয়েটি হাসলো, যেই হাসিতে শত পুরুষ ঘায়েল হতে পারে। চিনি বলেই তো ডেকেছি। ফারিহা কথা বলল না, সে কিছুই যেন বুঝতে পারছে না। আমি কিয়া, রিহানের গার্লফ্রেন্ড। এবার যেন ধ্যান ফিরে পেল ফারিহা। রিহান তাকে শুরুতেই কিয়ার ছবি দেখিয়েছিল, দুশ্চিন্তায় সব ভুলে বসেছে। জি। অল্পতেই কথা বলবো। তোমার মা সম্ভবত অসুস্থ। হ্যাঁ, তাকে ডিসচার্জ দেওয়া হয়েছে। দেখেছি। আচ্ছা, চা কফি কিছু নাও। এসবের প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে শুরু করছি। রিহানের সাথে তোমার একটা ডিল হয়েছে, রাইট? হ্যাঁ। সেই ডিল অনুযায়ী 1 বছর তোমরা একসাথে থাকবে, অর্থাৎ রিহানকে সঙ্গ দিবে তুমি। ফারিহা মৌন রইল। কিয়া হেসে বলল, তুমি কি অন্যমনস্ক আছো? না, শুনছি, আপনি বলুন। আচ্ছা, দেখো, 1 বছর একে অপরের সঙ্গেই থাকা মানে অনেক বিশাল ব্যাপার। বাট তোমাদের সম্পর্কটা তো চুক্তির, আবার প্রেমে পড়ে যেও না। শেষ কথাটা বলেই হেসে উঠল কিয়া, যেন খুব মজা পেয়েছে। ফারিহা অবশ্য কথা বলছে না, সে চুপিয়ে আছে। তুমি কি রাগ করলে? না, রাগ করিনি। আপনার কথা বুঝতে পেরেছি। তাছাড়া রিহান স্যার আপনাকে খুব ভালোবাসে। সে কখনো অন্য কারোর প্রতি আসক্ত হবে না, যত সুন্দরী হোক না কেন। ফারিহার কথাটা পছন্দ হলো কিয়ার। তার অধর কোণে যেন সর্বদাই হাসি মাখা। তারপরও হতাশা মিশ্রিত বাক্য বলল সে, জানি আমি আসলে কিছু সমস্যায় রয়েছি। 1 বছরের মধ্যে আই হোপ সব ঠিক করে দিব। এর জন্যই রিহানের এত প্রেশার যাচ্ছে। তারপরে ঘড়ির দিকে তাকালো কিয়া। সে দেখল রাত প্রায় 12টা। তোমাকে লেট করে দিলাম। সমস্যা নেই, আমি তাহলে আসছি। তোমাকে ড্রপ করে দেই? একাই যেতে পারবো। আপনাকে ধন্যবাদ। ফারিহা চলে গেল। কিয়া সেদিকে তাকিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলল। ফারিহা সুন্দরী হলেও ভদ্রগোছের মেয়ে। নিজের অভিজ্ঞতা থেকে এইটুকু নিশ্চিত, মেয়েটি লোভী নয়, নেহাতি পরিস্থিতির শিকার। কিয়া একটু রাগ করেছে, সেটা বুঝতে পারল রিহান। সে বলল, সরি, তোমাকে সময় দিতে পারলাম না। কিয়া এ বিষয়ে কিছু বলল না। রিহান জবাবের অপেক্ষা না করে পুনরায় বলল, শুনছো তুমি? হুম। রেগে আছো? না, রাগ করিনি। তবে কোথায় গিয়েছিলে তুমি? হসপিটালে। সেখানে কেন? ফারিয়ার মা অসুস্থ, তাই যেতে হলো। রিহান মিথ্যা না বলায় কিয়া খুশি হলো। ছেলেটা তাকে বড় বেশি ভালোবাসে। কিয়া কেন পৃথিবীর কোনো বুদ্ধিমতী নারী রিহানের মতো পুরুষকে হারাতে চাইবে না। কিয়ার ভেতর থেকে খুব খারাপ লাগা কাজ করছে। বেশ কিছু মাস ধরে দুজনের সম্পর্ক কেমন যেন হয়ে গেল, অথচ শুরুর দিকে কতটা সুখী ছিল তারা। কিয়া, শুনছো আমার কথা? হুম। কিছু হয়েছে? আহা, তাহলে? তোমার থেকে দূরে থাকতে ইচ্ছে করছে না রিহান। সেই জন্যই বললাম জবটা ছেড়ে দিতে। তুমি শুনলে না, আমি ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত। কিয়া, আর তো কিছু সময় কেটে যাবে রিহান। কি দরকার কথার খেলাফ করার? এমনিতেও আমরা কানাডায় সেটেল হতে পারবো না। আন্টি আঙ্কেল নিশ্চয়ই দেশ ছাড়বেন না। রিহান চুপ করে রইল। কিয়ার কণ্ঠটা তেজহীন হয়ে আছে। রিহান, আমাকে কখনো ভুল বুঝবে না তো? এমন কেন বলছো তুমি? জানি না, আমার হুট করেই খারাপ লাগা কাজ করছে। তুমি ঠিক আছো তো? হুম। দুজনেই আবার চুপ। একে অপরের এক একটা নিঃশ্বাস যেন শুনতে পাচ্ছে তারা। ঘড়ির কাঁটা প্রায় শেষ প্রহরে এসে ঠেকেছে। ঘুমাও রিহান, ঘুমাও। রাত পেরিয়ে যাচ্ছে। তোমাকে মিস করছি। এতটা কাছে থেকেও আমরা কত দূরে আছি। কিয়া, সকালের নাস্তাটা একসাথে করবে প্লিজ। রিহান যেন এমনটাই চাইছিল। তার ভেতরটা তপ্ত হয়ে আছে। কেয়ার দেওয়া অফারটা লোফে নিল সে। তারপরই বলল, তৈরি থেকো, শহরের বেস্ট জায়গাটায় আমি তোমাকে নিয়ে যাব। এদিকে ঘুমহীন ফারিহা। আকাশে বিশাল এক চাঁদ। হালকা শীতল বাতাসে উড়ছে তার চুল। রূপার থালার মতো চাঁদটা যেন এক চিলতে সুখ। অথচ ফারিহার দু চোখে নোনা জল, যে স্রোতে ভেসে যাচ্ছে চারপাশ। নিজ জীবন নিয়ে বড় আফসোস হচ্ছে তার।
কেন এমন হলো তার জীবন? এইটুকু বয়সে এত দায়িত্ব কেন তার মস্তিষ্ক জুড়ে? আজানের কিছু পূর্বে আদিবকে বাইরে দেখা গেল। ছেলেটা সমস্ত রাত নির্ঘুম ছিল। ফারিহা চোখ মুছে ডাকলো, আদিব ভাইয়া। গুমট পরিবেশে সে ডাক যেন আদিবের সমস্ত শরীরে দোলা দিয়ে গেল। সে চট করিয়ে ঘুরে তাকালো। দরজা খুলে বেরিয়ে এলো মেয়েটি, মাথায় তার ঘোমটা টানা। ঘুমোনি? না, একটা সাহায্য করবেন প্লিজ? সাহায্য? হ্যাঁ বলো। আমাকে একটু লেকের পাড়ে নিয়ে যাবেন? কি কেন কিছু জিজ্ঞাসা করলো না আদিব। আকাশ কিছুটা সাদা হতে শুরু করেছে, মিহি বাতাসে চলেছে তারা। ফারিহার ঘোমটা টানা মুখ যেন বুকের ভেতরটা শীতল করে তুলেছে। এই যে মেয়েটির প্রতি তার ভালো লাগা, ভালোবাসার এক অনুভূতি, কখনো কি রূপ নেবে দারুণ এক সম্পর্কে? সকালের মৃদুমন্দ হাওয়ায় নড়ছে ফারিহার কেশ, সেদিকে অনিমেষ তাকিয়ে আছে আদিব। মেয়েটা যখন প্রথমবার তাদের বাড়িতে এলো তখন থেকেই কেমন একটা ভালো লাগা কাজ করতো। কি কেন কিভাবে হলো জানা নেই, শুধু মনের ভেতর জাগলো অন্যরকম ভালো লাগা, ভালোবাসা। সকালটা আর একটু দীঘল হতেই ফারিহা উঠে পড়ল, মাথার ঘোমটাটা ফেলে দিয়ে বলল, ফিরে যাই, চলুন। আদিব বিনা বাক্যে পথ আগালো। ওদের মাঝে দূরত্ব অনেকটা। ফারিহা কিছু ভাবছে কিনা বোঝা যাচ্ছে না, তবে আদিব ভাবছে এক সুন্দর সংসারের কথা। মোড়ের কাছ থেকে চা নিয়ে নিল আদিব। ধন্যবাদ না জানিয়ে মৃদু হাসলো ফারিহা। চা কাপে চুমুক দিয়ে বলল, জীবন কত সুন্দর, কত রঙিন। হঠাৎ কেন এমনটা বললো বুঝতে পারলো না আদিব, তবে চেয়ে রইল। ওর চাহনি বুঝতে পারছে ফারিহা, তবে মুখে কিছু বলছে না। চা শেষ করে পাশেই ওয়ান টাইম কাপটা ফেলে দিল। বাড়ি ফিরে এসে দেখলো বেশ ভিড় জমেছে। ফারিহার বুকের ভেতর কেমন করে উঠল। সে ছুটে ঘরের ভেতর এলো। ফাহিমা ঠিক আছেন দেখে বুক ভরে শ্বাস নিল। মায়ের পায়ের কাছে বসে ডাকলো, মা, মা গো। ফাহিমা ধীর হাতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। মা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? ফাহিমা কথা বললেন না, ওনার ভেতরটা জ্বলে যাচ্ছে। প্রথমত অসুস্থতা, দ্বিতীয়টি মেয়েটির করুণ অবস্থা, সব মিলিয়ে অসহ্য আন্দোলন চলছে ওনার হৃদয়ে। ফারিয়া, পেশেন্টকে নিয়ে আসো। হঠাৎ কণ্ঠ পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল ফারিহার দেহে। দরজার কাছে রিহান দাঁড়িয়ে, ও উঠে দাঁড়ালো। রিহান স্যার? আজ বিকেলে ওনার ফ্লাইট। সব কেমন দ্রুত ঘটে গেল। ফারিহা কিছু বলতে চাইলো, সেটা বুঝতে পারল রিহান। ফোন সুইচ অফ করে রেখেছ? কাল রাত থেকে কল করছি, কোনো খোঁজ নেই, তাই একেবারে চলে এসেছি। এতক্ষণে ভিড়ের কারণ বুঝতে পারল ফারিহা। রিহান এত সময় মার্জিনের বাসায় অবস্থান করছিল। দ্রুত আসো, সময় নেই। ফারিহা সম্মতি জানালো। ফাহিমাকে তৈরি করে প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিল। এসবে সাহায্য করলেন মার্জিনা। পুরো সময় জুড়ে যদি কেউ নীরব থেকে থাকে তাহলে সে হচ্ছে আদিব। অদূরে বুকে হাত গুজে দাঁড়ানো পুরুষটি, তার মুখশ্রী কঠিন দেখাচ্ছে। এসবে যে সে খুশি হতে পারছে না তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। ফারিহা গাড়িতে ওঠার পূর্বে বলল, খালা, দোয়া করবেন। সব ঠিক হয়ে যাবে মা, টেনশন করিস না। ফাহিমা নিজের খেয়াল রাখবে। দোয়া করবেন আপা। সব সময়। বিদায়বেলা এসে মার্জিনা কেঁদে ফেললেন। ওনাদের সম্পর্ক কতটা গভীর তা চোখের জলেই প্রমাণ হলো। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে আদিব বলল, ফিরবে তো ফারিহা? এ প্রশ্নের জবাব মিলল না। ফারিহা আদিবের দিকে চেয়ে রইল। ছেলেটার দু চোখের যন্ত্রণা, বুকের ভেতর হাহাকার সব কেমন স্পষ্ট দেখতে পাচ্ছে ফারিহা, অথচ সে নির্বিকার। মাত্র 2 ঘন্টার মধ্যে সমস্ত শপিং শেষ করলো ফারিহা। মায়ের জন্য প্রয়োজনীয় সকল কিছু কেনা হলো। চিকিৎসাটা দীর্ঘমেয়াদী, 3 মাস কিংবা আরও বেশি সময় লাগতে পারে। ফারিহার বুকের ভেতর কেমন করছে। সে ফাহিমাকে শক্ত করে জড়িয়ে ধরল। মা, নিজের খেয়াল রেখো, তোমার সাথে যেতে পারবো না আমি। তুই নিজের যত্ন নিস মা, আর কল করিস সময় করে, দেখে শুনে চলবি। ঠিক তারপরেই রিহানের দিকে চাইলেন তিনি। আল্লাহ ছেলেটার ভালো করুক, তুই কিন্তু নিজের যত্ন নিস। নেব মা। মা মেয়ে দুজনেই কথা হারিয়ে ফেলল, অথচ বুকের ভেতর কত কথাই না জমে আছে। কিছু সময় মৌনতায় গত হলেও খানিক বাদে মা মেয়ে ঝরঝরে কেঁদে উঠল। সব কেমন আলোর গতিতে হয়ে গেল। ফারিহার মা সিঙ্গাপুরে পৌঁছে গেছেন। মেয়েটি কেমন নিস্তেজ হয়ে আছে। সারা রাত এয়ারপোর্টে বসেছিল। ওর থেকে একটু দূরে বসে আছে রিহান। মশার ভনভন আওয়াজে মাথা নষ্ট হবার অবস্থা। এরই মধ্যে রুনা কল করলেন, কি যেন আয়োজন করবেন, সেই জন্য ফারিহাকে সাথে নিয়ে আসতে বললেন। রিহান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ফারিয়া, সকাল হয়েছে, এখন তো ফিরে চলো।
মেয়েটি নড়ল না। ওর হৃদয়ে কত ব্যথা কেমন করে জানবে এই পুরুষটি। ফারিয়া, এবার এপাশ ফিরল ফারিহা, তার দু চোখ কেমন অন্ধকার। রিহান স্যার, আমি সত্যি এতিম হয়ে গেলাম। মাকে ছাড়া আমি কখনো থাকিনি, কখনোই না। ওর ঝরঝরে কান্নার শব্দে চারপাশের মানুষ ঘুরে তাকালো। রিহান একটু অপ্রস্তুত বোধ করছে। তার শক্ত বিশাল হাত মেয়েটির মাথায় স্পর্শ করালো। কিচ্ছু হয়নি, আসো, বাড়ি যেতে হবে। রাস্তা জুড়ে মেয়েটি কোনো কথাই বলল না, রিহানও ডাকলো না। তবে কিছু সময় পর পর তাকিয়ে দেখেছিল। ওরা যখন বাড়ি পৌঁছালো তখন সূর্য মুখ তুলে তাকিয়েছে। মৃদু রোদ এসে ছুঁয়ে যাচ্ছে রিহানের বিশাল অট্টালিকার প্রাচীর। সেদিকে তাকিয়ে ফারিহার মন খারাপ হলো। মনে পড়ে গেল মায়ের সাথে তার ছোট্ট সংসার, আর মনে পড়ল বাবার স্নেহ। ওর বুক ভেঙে কান্না আসতে চায়। রিহান তাকে ধীর কণ্ঠে ডেকে নেয়। এ কি, মেয়ের চোখ মুখে এমন কেন দেখাচ্ছে? ফারিহার দিকে এগিয়ে এলেন রুনা। ভদ্রমহিলা চট করেই ওর মন খারাপ ধরে ফেলেছেন। কি হয়েছে মা? ফারিহাকে নিরুত্তর দেখে রিহান নিজ থেকেই বলল, খাবার খায় না ঠিক মতন, অ্যাডমিশনে প্রেশার নিচ্ছে, সব মিলিয়ে অর্ধেক অসুস্থ হয়ে আছে। হায় আল্লাহ। আঁতকে ওঠা গলা। তিনি প্রায় চাপটে ধরলেন ফারিহাকে। ওর হৃদয় কেমন করে উঠল। রুনার শরীর থেকে আসা মা গন্ধটা মস্তিষ্কে ভীষণ প্রভাব ফেলল। থমথমে কণ্ঠে কেঁদে উঠল। পাগল মেয়ে, এতটা অযত্ন অবহেলা কেন? নিজের শরীর দেখেছো? এখন থেকে আর কোনো অজুহাত নাই। তুমি আমার কাছে থাকবে। তোমার হোস্টেলে রিহান কথা বলে নেবে। না আন্টি, এটা হয় না। কেন হয় না? তুমি এবারের হবু বউ, তাহলে? ফারিহা চুপ করে রইল। রিহান কি বলবে বুঝতে পারছে না। রুনাই বললেন, রিহানের সমস্ত জিনিস আনার ব্যবস্থা করবে। জি মম। আন্টি, এটা করার দরকার নেই। কোনো কথা নয়, বসে তুমি। রুনা চলে যেতেই ফারিহা বলল, রিহান স্যার, আমি এখানে থাকতে চাই না। রিহান কিচ্ছু বলল না। ফারিহা পুনরায় বলল, আন্টিকে বোঝাবেন প্লিজ। এবারও জবাব মিলল না। রিহান নিজের ঘরে চলে এলো। তার খুব একটা ভালো লাগছে না। ফারিহার সাথে সম্পর্কটা যত কম আগাবে ভবিষ্যতের জন্য ততই মঙ্গল। কিন্তু রুনাকে এ বিষয়ে বললেও কি লাভ হবে? আর বলবেই বা কি? পরিস্থিতি এমন যে এক পা আগাতে গেলে দু পা পিছিয়ে যেতে হবে। বেশ কিছু সময় পর রিহানের দরজায় নক পড়ল। কে? আমি। ফারিহার কণ্ঠ পেয়ে দরজা খুলে দিল রিহান। মেয়েটির চোখ মুখ দেখে কিছু বোঝা যাচ্ছে না। কি হয়েছে? আন্টি নাস্তার জন্য ডাকতে পাঠালো। ও, ভেতরে এসে বসো, আমি ফ্রেশ হয়ে আসি। রুমে প্রবেশ করতেই কেমন একটা সমীরণ অনুভব হলো ফারিহার। রিহানের ঘরে এর আগেও আসা হয়েছে। সে এক পলক দেখে নজর নত করে রইল। রিহান ফ্রেশ হয়ে এসে বলল, মমকে বলে লাভ হবে না, এখানে থাকতে পারো, কথা দিচ্ছি, প্রবলেম হবে না। সকাল সকাল ফারিহাকে দেখতে পেয়ে আদিব যেন নিঃশ্বাস ফিরে পেল। ও ছুটে এসে বলল, ফারিহা, কল ধরছিলে না কেন? মেয়েটি নতমুখে ঘরে প্রবেশ করলো। ওর পেছন পেছন এলো আদিবও। এই, উত্তর দাও। ফারিহা এবারও চুপ করে রইল। তারপরই জিনিসপত্র গোছাতে লাগলো। আদিব অবাক হয়ে দেখছে। ফারিহা? উপায় না পেয়ে মেয়েটির বাহুতে স্পর্শ করলো আদিব। ফারিহা পূর্ণ নজরে চাইল। দেখলো আদিবের দু চোখের আকাঙ্ক্ষা। অথচ ও নিজের ভেতর থেকে ভালোবাসা খুঁজে পেল না। যা পেল তা কেবল উত্তপ্ত ও দীর্ঘশ্বাস। তুমি কোথায় যাও? চলে যাচ্ছি আতিফ ভাই। এভাবে এটা কেন করছো? প্রয়োজন পড়ে গেল। কি হয়েছে? সব ঠিক আছে? মেয়েটিকে নিজের দিকে ঘোরালো আদিব। ফারিহা একটু হাসার চেষ্টা করে বলল, আতিফ ভাইয়া, আপনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, তবে এই শ্রদ্ধার সম্পর্কের সাথে অন্য কোনো সম্পর্ক মিলাতে পারি না। সহজ সরল স্বীকারোক্তি পেয়ে আদিব থম মেরে গেল। ফারিহাও বিশেষ কিছু নিল না। প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে বলল, আপনার মনের ভেতর আমার জন্য কোনো অনুভূতি থেকে থাকলে আমায় মাফ করবেন, আমি সে অনুভূতির যোগ্য নই। তারপরে বেরিয়ে পড়ল মেয়েটি। যাওয়ার পূর্বে অবশ্য মার্জিনার সাথেই দেখা করে গেল। আদিব চেয়ে রইল। দেখতে পেল তার আরাধ্য নারী অন্য এক পুরুষের দিকে এগিয়ে চলছে, যে পুরুষটির নাম রিহান জোয়ারদার মাহিদি। মানুষ প্রয়োজনের জন্য সম্পর্ক তৈরি করে থাকে। রিহানের পরিবারের সাথে ফারিহার সম্পর্কটা তেমনই। কি এক যন্ত্রণা বুকের ভেতর লালন করছে মেয়েটি। অথচ হে জীবনে এমন কিছু সে কি চেয়েছিল? না। রিহান ফুরফুরে মেজাজে। তার ব্যক্তিগত খারাপ লাগা নেই। তার কাছে এখন সবটা রয়েছে। কিয়া বিদেশে ফিরে গেলেও নিয়ম করে কল করে।
রিহানের অপেক্ষা করতে খারাপ লাগে না, তবে বাবা মাকে মিথ্যা বলার জন্য ভেতরে অপরাধবোধ জাগে। কিন্তু সে কি নিরুপায় নয়? আর কোনো অপশন কি আছে তার নিকট? সে ভেবে পায় না। ফারিহা মাথা ব্যথা নিয়ে চোখ বন্ধ করে আছে। মায়ের কথা তো আর মনে পড়ল। রিহান স্যার, মাকে কল করা যাবে? এখন তো ওনার চেক আপ চলার কথা, লাঞ্চের পরে করো। ফারিহা চুপ করে রইল। এই দুনিয়ায় ওর আছে কেবল মা, আর কেউ তো নেই। মানুষটার জন্য নিজের সবটুকু উজাড় করে দিচ্ছে, তবুও শেষ রক্ষা যদি না হয়। হঠাৎ এই ধরনের চিন্তা করে মেয়েটির শরীর শিউরে উঠল। চোখে নেমে এলো জল। নরম তুলতুলে বিছানা, বিশাল ঘর, জিনিসপত্রের খামতি নেই, অথচ ভেতরে ভালো লাগা কাজ করছে না। এইরকম একটা ঘর সকল নারী কাম্য করে থাকে, তবু কেন যেন ও শান্তি মিলছে না ফারিহার অন্তরে। সে জানে এ ঘর দুদিনের, মরিচিকার মতো। এখানে তার সংসার বালি দিয়ে তৈরি, যা একটুখানি বাতাসেই মিলিয়ে যাবে। চিরস্থায়ী জিনিস ব্যতীত কোনো কিছুতেই তার খুব একটা ঝোঁক নেই। মেয়েটি আরাম করে বসলো। রুমে একটা পড়ার টেবিলও রয়েছে, সেখানে এক গাদা বই। দুদিন বাদেই ফারিহার অ্যাডমিশন। তার খুব ইচ্ছে পাবলিকে পড়ার, যদিও রিহান বলেছিল নামজাদা প্রাইভেট ভার্সিটিতে অ্যাডমিট করিয়ে দেবে, কিন্তু ফারিহা চায়নি। লাখ লাখ টাকা খরচের দরকার নেই। সে এত বেশি ঋণী হতে চায় না। এমনিতেও রিহান তাদের অনেক টাকা দিচ্ছে। মেয়েটি মনে মনে ভেবে নিল, যদি কখনো সামর্থ্য আসে রিহানের সবটুকু টাকা ফিরিয়ে দেবে। যদিও বিনিময় প্রথা মেনেছে তারা, তবু টাকাগুলো ফিরিয়ে দেবে ফারিহা। ফারিহা, ফারিহা। রুনার কণ্ঠে উঠে দাঁড়ালো ফারিহা। ভদ্রমহিলা এক হাত ভর্তি জিনিসপত্র নিয়ে এসেছেন। এগুলো কাভারে রেখে দাও। এত সব কিছু প্রয়োজন আছে না? দুদিন পর তো নিয়মিত ভার্সিটি যাওয়া আসা করবে। তবু এত সব? কোনো কথা না, এসব রেখে খেতে আসো, লাঞ্চের সময় পেরিয়ে যাচ্ছে। ফারিহা আর কিচ্ছু বলল না, কিংবা সুযোগও পেল না। প্যাকেটগুলো কাবাজে রেখে ডাইনিংয়ে এলো। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল রিহান। ফারিহাকে দেখে হাসলো, ইশারায় পাশের সিটে বসতে বলল। ছেলের এই আচরণ দেখে খুশি হলেন রুনা, অথচ তিনি জানেন না এ নরনারী একে অপরের প্রতি যত ভালোবাসা দেখায় তার সবটুকুই ধোয়ার মতো, যা ক্ষণিক বাদেই মিলিয়ে যায়। বাড়ির সহযোগী এসে খাবার রাখলো। ফারিহা নিজ থেকেই বলল, আমি সার্ভ করে দিচ্ছি। রুনা বাধা দিলেন না। মেয়েটিকে তিনি মন প্রাণ দিয়ে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন। আপনাকে মাছ দিব? রিহান তড়িঘড়ি করে বলল, না না, আমি মাছ খাই না। কেন? ভালো লাগে না। খেয়ে দেখুন। ভালো লাগে না, রাখো এটা। ফারিহা রাখতেই যাচ্ছিল, রুনা পাশ থেকে বললেন, খেয়ে দেখো না, মেয়েটা এত করে বলছে, খেলে কি এমন হবে? মাকে খুশি করতে গিয়ে প্লেটে মাছ নিল রিহান, অথচ রুনা ভাবলেন ছেলে বুঝি প্রেমিকার কথায় মাছ তুলে নিয়েছে। ফারিহা বুঝলো তার এমনটা করা ঠিক হয়নি। সে নিচু স্বরে বলল, মাফ করবেন। রিহান কিছু বলল না। সে ভেবেছিল রুনার খাওয়া শেষ হলে মাছ উঠিয়ে রাখবে, কিন্তু তিনি আজ খুব ধীরে ধীরে খাচ্ছেন, অথচ অন্যদিন দ্রুত খাবার খেয়ে নেন। ওর প্লেটের খাবার প্রায় শেষ, অথচ মাছ ধরেও দেখেনি। রুনা বারবার ছেলের প্লেটে তাকাচ্ছেন। মায়ের চাহনি দেখে দম বন্ধ করে মাছ কামড় দিল রুহান। একটু চিবোতেই মনে হলো খেতে খারাপ নয়। সে আর এক কামড় দিল, এবার ভালো লাগছে। তৃতীয় কামড়ে মনে হলো মাছ আসলেই সুস্বাদু খাবার। খুব ছোট সময়ে একবার কাটা বিঁধেছিল রিহানের, সেই থেকে মাছ খাওয়া ছেড়েছে সে। রুনা ছেলের মুখের অভিব্যক্তি বুঝতে পেরে হাসলেন। তিনি উঠে যেতেই ফারিহা বলল, আন্টি চলে গেছে, মাছটা রেখে দিন। রিহান গুমট মুখে বলল, না, খাচ্ছি, ভালো লাগছে। আড়াল থেকে ছেলের কথা শুনলেন রুনা। তিনি বড় খুশি হলেন। কতটা ভালোবাসা থাকলে এভাবে অপ্রিয় জিনিসও গ্রহণ করে মানুষ। খাবার খাওয়া শেষে রিহানের পেছন পেছন আসছিল ফারিহা। সেটা দেখতে পেয়ে রিহান টাইম দেখে বলল, কিছু বলবে? মায়ের সাথে কথা বলবো। আচ্ছা। তারপর সে যোগাযোগ করিয়ে দিল। ফাহিমার সাথে মোবাইল ফোন দেওয়া হয়নি, নিয়মিত চেক আপে রাখা হচ্ছে। ফোন সাথে থাকলে দিনে একাধিকবার মেয়ের সাথে কথা বলবেন, যা এই অবস্থায় একদমই ঠিক নয়। আদিব একটা শান্ত নদীর তীরে এসে বসেছে। ওর জীবনটা কেমন উলটপালট হয়ে গেল। ফারিহার প্রতি তার অনুভূতি আসলেই কি অযৌক্তিক? ও ভেবে পায় না সামনে কতটা আশা রাখবে। আদিব, আদিব, আদিব! ছুটে এলো মিরাজ, তার মুখে হাসি, হাতের লেটার। কি হয়েছে? সব ঠিক আছে? আরে দোস্ত, তুই তো এক ধাক্কায় উঠে গেলি।
আদিব ঠিক বুঝলো না কি এমন ঘটেছে। মিরাজ হাতে থাকা লেটারটা এগিয়ে দিয়ে বলল, দেখ। সে দেখলো তার করা প্রজেক্টটা একটা বড় কোম্পানির পছন্দ হয়েছে। তারা ওর সাথে চুক্তি করতে চায়। মাসিক বেতনটাও কম নয়, কয়েক লাখ টাকার বেতনের চাকরিটি নিশ্চয়ই ফেলনা নয়। শত সাধনা করেও এই চাকরি পায় না মানুষ, অথচ আদিব নাকচ করে দিল। মিরাজ অবাক হয়ে বলল, কি বলছিস তুই? জবটা করব না। ভাই এটা কি বলিস? 4 লাখ টাকা বেতন, এরপর আরও বাড়বে। এটা জাস্ট বিগিনিং স্যালারি। আদিব মলিন হাসলো। টাকা পয়সা এমনকি এই দুনিয়ার প্রতিও সে কোনো আগ্রহ পাচ্ছে না। মনে হচ্ছে বুকের বাঁ পাশটা খালি হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এবং এই গল্পটি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, কারণ তোমাদের এই এক একটা কমেন্টস আমাদেরকে সামনের দিকে আরও এক ধাপ এগিয়ে দেয়। সো সবাই বেশি বেশি করে কমেন্টস, শেয়ার এবং লাইক করবে, যাতে করে আমরা কাজের জন্য আরও বেশি উজ্জীবিত হতে পারি এবং তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর রোমান্টিক গল্প উপহার দিতে পারি। সবাই ভালো থাকবে, আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবে।